সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, সবাইকে মিলিটারি ট্রেনিংয়ের পরামর্শ। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। গত বছর দুর্ঘটনায় ৯,০০০-এর বেশি মানুষ নিহত, সড়কেই গেছে ৮,৫০০ প্রাণ। ফ্যান্টাসি থেকে আত্মীয়ের গয়না চুরির পরিকল্পনা, ৩২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। অস্ত্র ভান্ডার আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদনে বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, এসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও এখন বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তির বিশদ তথ্য উঠে আসে। এতে বলা হয়, এক বছরে অনেকটাই এগিয়েছে দেশটির সামরিক খাত। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০২৪ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ ৩৭তম। ১৪৫টি দেশের মধ্যে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বিগত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল থাকলেও সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কী ধরনের সমরাস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম রয়েছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ও ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বিমান রয়েছে ২১২টি, হেলিকপ্টার ৭৩টি, ড্রোন ৪৪টি, সাবমেরিন ২টি, নৌযান ১১৭টি, ট্যাঙ্ক ৩২০টি, জলকামান ৪৬৪টি, রকেট লঞ্চার ৭৭টি। এছাড়া তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইনসহ সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে। চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম থাকায় আগে প্রধান বিক্রেতা চীন থাকলেও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশের। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট রয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৩৮,০০০ কোটি টাকা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। ভারতসহ পার্শ্ববর্তী দেশের উস্কানি মোকাবেলায় সবাইকে মিলিটারি ট্রেনিং দেওয়ার পরামর্শ দিলেন সাবেক সেনা কর্মকর্তারা। সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনায় তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে মনোযোগী হতে হবে অভ্যন্তরীণ সংস্কারে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের অর্জনে বিশ্ব মোড়লদের কূটকৌশল আর মিয়ানমারের অস্থিরতা বাড়ছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রেই পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তাহীনতা আর দেশবিরোধী হুমকি ভাবাচ্ছে সবাইকে। এসব এলাকার নিরাপত্তা বাড়াতে করণীয় কী, সে বিষয়গুলো উঠে আসে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আলোচনায়। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে সেজন্য রুখতে হবে পাহাড়ি বাঙালি বৈষম্য, গড়ে তুলতে হবে ঐক্য।
আমাদের সমুদ্র সীমা পাহারা দেওয়া খুবই জরুরি, এবং সেটা সেন্ট মার্টিনে আমাদের একটা নৌবাহিনীর ঘাঁটি করা হোক। মিয়ানমার আর্মি ৩-৪ মাসের মধ্যে তারা পুরোপুরি জড়ো করে ধাক্কা দেবে। বিডিআরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে সেনাবাহিনী যাবে না, এটা পিছিয়ে আছে, প্রয়োজন পড়লে যাবে, দে উইল গিভ এ ওকে রিপোর্ট, কোনো প্রয়োজন নাই, কুকিচিন এন্টারটা গিলে ফেলতে পারবে। তিস্তা বাদও কিন্তু একটা বড় ব্যাপার, পানি বন্ধ করে দিলেই তো আপনার প্রবলেম হবে, সেটা ফারাক্কা হোক আর তিস্তার পানিই হোক। প্রচুর ধরনের আলাপ আলোচনা করা এখনো প্রয়োজন আছে। যতদিন পর্যন্ত আমরা এই রাজনীতিকে শুদ্ধ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা হুমকির মধ্যে থাকবে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর উস্কানিতে পা না দিয়ে নিজেদের প্রতিরোধের কৌশল রপ্ত করা আর অভ্যন্তরীণ সম্প্রীতি বাড়ানোর উপর জোর দেন বক্তারা। বন্ধুবেশী ভারত, ওরা আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সীমান্ত কাদের বৃহৎ দেশসমূহের বৃহৎ যে প্রতিবেশী দেশ আমাদের, তাদের, সুতরাং তাদের সাথে লড়তে হলে আমাদের অবশ্যই কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর প্রয়োজন আছে। সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আমরা একটা কম্পালসারি মিলিটারি ট্রেনিং ইন্ট্রোডিউস করব। ইন্ডিয়া 10 বার ভাববে বাংলাদেশকে কখনো আক্রমণ করবে কিনা। যদি কেউ ভিতর চক্রান্ত করে, আমরা জানি এই বাংলাদেশে কিভাবে বুক পেতে এই বাংলাদেশকে রক্ষা করতে হয়। বিদেশি এনজিওগুলোর কার্যক্রমকে সরকারের কঠোর নজরদারিতে রাখার উপর জোর দেন আলোচকরা। এনজিও কার্যক্রমের উপরে রাষ্ট্রের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে বিনামূল্যে প্রায় 10 কোটি টাকার ফ্ল্যাট পেয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপকে লন্ডনে ওই ফ্ল্যাট উপহার হিসেবে দেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। ক্ষমতাচ্যুত হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যবসায়ীর। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে উঠে এসেছে নতুন খবর। প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত। 2004 সালে 2 বেডরুমের ফ্ল্যাটটি দেয়া হয় তাকে। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড, প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান মূল্য প্রায় 9.5 কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, কিংস ক্রসের ওই ফ্ল্যাটে কিছুদিন বসবাস করেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে ছিলেন তার ভাই বোন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার কথা উল্লেখ রয়েছে। আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। তাই কৃতজ্ঞতা স্বরূপ একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন তিনি, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। বর্তমানে 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করছেন। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময়ে সামনে এলো যখন বাংলাদেশের 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও জনগণের কাছে তুলে ধরতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার জরুরি সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কারো দ্বিমত নেই, তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে এখনও কিছু জানানো হয়নি। মাহিলা ইসলামের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য সদ্য বিদায়ী বছরের শেষ দিনটি বেছে নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিয়ে নিলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সময় বেঁধে দেন ছাত্রনেতারা। 4 দিন পর শনিবার এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী
আমরা কর্মসূচি ঘোষণা করছি, লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐক্যমত থাকা দরকার। প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি। ড্রাফটিংটা একদম শেষ পর্যায়ে, যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে তবে জনগণকে সাথে নিয়েই তা করা হবে বলে জানান ছাত্রনেতারা। কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের ফসল এককভাবে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ কোনো অবস্থাতে তা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে দিনাজপুরের হিলিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডাক্তার জাহিদ আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলন সবার আন্দোলন। জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে সাথে এদেশের সাধারণ শ্রমিক শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের এসব মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। গত বছর সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় 9,237 জন নিহত এবং 13,190 জন আহত হয়েছেন। 6,974টি দুর্ঘটনায় হতাহত হন তারা। এর মধ্যে বেশি দুর্ঘটনা হয় সড়কে, নিহত হন 8,543 জন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিস্তারিত আরও জানাচ্ছেন SM মফিউর রহমান। সড়কে দুর্ঘটনা বাড়ছে। মোটরসাইকেল, বাস, ট্রাক সহ সড়কে চলাচল করে এমন বাহন প্রতিদিনই শিকার হচ্ছে দুর্ঘটনার। হতাহত হচ্ছেন অসংখ্য মানুষ। সড়কের পাশাপাশি রেলপথেও দুর্ঘটনা হচ্ছে। এসব ঘটনায় হতাহতের সংখ্যা কম নয়। দুর্ঘটনা থেকে বাদ যাচ্ছে না নৌপথও, সেখানেও প্রাণ যাচ্ছে অনেকের। সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেল শনিবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্য বলছে, 2023 সালের তুলনায় গত বছর সড়কে 1.54% দুর্ঘটনা বেড়েছে। নিহত 7.50% ও আহত 17.73% বেড়েছে। 2024 সালে 6,359টি দুর্ঘটনায় 8,543 জন নিহত, 12,608 জন আহত হয়। ইজি বাইক, মোটরসাইকেল, 3 হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার ধরনও বিশ্লেষণ করা হয়। সংঘটিত দুর্ঘটনায় সর্বমোট 9,717টি যানবাহনের পরিচয় মিলেছে, যার 13.45% বাস, 23.33% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি, 6.21% কার, জিপ ও মাইক্রোবাস। যাত্রী কল্যাণ সমিতি তাদের পর্যবেক্ষণে এসব দুর্ঘটনার বেশ কিছু কারণও তুলে ধরে। সমস্যা হচ্ছে আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। দুর্ঘটনা নিয়ন্ত্রণ সহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে ভুক্তভোগীদের পক্ষে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করা হয় প্রতিবেদনে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩২ ভরি উদ্ধার হয়েছে ও জড়িত দুজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ বলছে ফ্যান্টাসি থেকেই গয়না চুরির পরিকল্পনা করে তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। আদাবর ১৬ নম্বর রোডের এই বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ করলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে যদিও গণমাধ্যমে কথা বলেনি বাদীপক্ষ। পরে জানা যায় গ্রেপ্তারকৃত কিশোর মাহিন বাদী বাবলি সরকারের আপন ভাইয়ের ছেলে। চুরির কাজে তাকে সহযোগিতা করে বন্ধু রেহান। মাহিন পরিবারের সাথে এই ভবনে থাকতো বলে জানান প্রতিবেশীরা। তার ভাই বউ আর বন্ধু বান্ধব আসছিল গিয়ে সাত করে নিয়ে এসে তালা ভাঙে নিছে। এক রুমে থাকে ৩ বছর ধরে। আদাবর থানার ওসি জানান ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা। মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে এই ঘটনা ঘটায়। বাদী তার বাসা থেকে বের হয়ে মা অসুস্থ হসপিটালে যায়। সেখান থেকে এসে দেখে তার বাসায় লক ভাঙা, ভিতরের যেখানে গহনাগুলো রাখা ছিল সেটারও লক ভাঙা। ছোট বয়স তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। ৪৫ ভরির মধ্যে ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৭,০০০ টাকাও। মাহিনের দেয়া তথ্য মতে আরেকজনকে আমরা, মাহিনেরই বন্ধু, আরেকজনকে আমরা গ্রেপ্তার করি, রেহান, এবং এই দুজনের তথ্যের ভিত্তিতে ৩২ ভরি স্বর্ণ ১০ ভরি রৌপ্য উদ্ধার করা হয়। বাদীর তথ্য ছিল ৪৫ ভরি অনুমান ৪৫ ভরি স্বর্ণ এবং ১২ ভরি রৌপ্য। পুলিশ বলছে গত ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার তারিখ ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোনো সময়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি। সংবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সৌজন্যে সাক্ষাতে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ সাংসদ রূপা হক। পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান রূপা হক। এ সময় প্রধান উপদেষ্টা জানান, এবছর ডিসেম্বর বা ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হবে। এর আগের ৩টি নির্বাচনের অস্বচ্ছতা ও সংসদ সদস্যদের নানা অনিয়মের কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। যাদের হাতে রক্তের দাগ তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছে ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাকারী তাবলিগ জামাত। মুসল্লি হত্যার বিচারের পাশাপাশি সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানিয়েছে তারা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল বছরের ১৭ ডিসেম্বর টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। হত্যার বিচার ও সাতপন্থীদের প্রতিরোধে কাকরাইলে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে এখনো হত্যার বিচার পাওয়া যায়নি অভিযোগ করে ৪ দফা দাবি ঘোষণা করেন তাবলিগের শীর্ষ নেতারা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। ২৫ জানুয়ারির মধ্যে হত্যার বিচার করা না হলে ওলামা সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায়, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মামুনুল হক। বিচারের পরেই বিবদমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের ৩ জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই।
কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। সাতপন্থীদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই দাবি করে 31 জানুয়ারি ইজতেমার তারিখ ঘোষণা করেন। প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ, সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। ভারতের সাতপন্থী অংশকে ভারতেই অবস্থান করার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। পরিচালিত হয় আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ায় জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিগত সরকারের গড়ে তোলা সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও তাদের কঠোরভাবে দমনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামাত ইসলামের আমির। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরও কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। মাদারীপুরের কালকিনিতে পুলিশের সামনে যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হন। দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের অধিকাংশ জেলা। তীব্র শীতে কাজে যেতে না পেরে বিপাকে শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে যান চলাচলে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তবে 3 দিন পর সকালে ঢাকায় দেখা মিলেছে সূর্যের, তবে অনেকটাই ম্লান। এতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। রংপুর বিভাগের 8 জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীতজনিত নানান রোগ। শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল আর হতদরিদ্ররা। বেড়াইছিলাম, কাজ নাই, মানে ঠান্ডায় করা যাচ্ছে না, যদিও কাজ বাজ থাকে। প্রশাসনের পক্ষ থেকে কোনো শীত বস্ত্র বিতান যারা গরিব মানুষ আছে তারা পাচ্ছে না। শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ঘন কুয়াশায় দিনের অধিকাংশ সময় মিলছে না সূর্যের। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়েই চলছে শীত নিবারণের চেষ্টা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা খুব প্রচুর, হাঁটা উঠা করা যায় না, ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া চলা যায় না। কঠিন ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে আছে, কাজ করা যায় না, আমরা গরিব লোক কাজ করে থাকি। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জারি করেছে বিশেষ সতর্কতা। ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। প্রত্যেক দিনে কুয়াশার ভাঙতে হয়, না হলে চারাটা এই কুয়াশাটা নষ্ট হয়ে যাবে। ভোরবেলা উঠে গাড়ি চালানো খুবই কষ্ট। শৈত্যপ্রবাহে দুর্ভোগে আছে গাইবান্ধার শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় বড় বীজতলা আবাদে মিলছে না কৃষি শ্রমিকের। বাচ্চা কাচ্চা তো মাটির নামানো যায় না, বয়স্ক মানুষ তো বাইরে হওয়ারই পায় না ঠান্ডার জন্য। না জেহাল অবস্থা, ব্যবসা বলতেই নাই একবারে। কিশোরগঞ্জে দিনে তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। হঠাৎ করে বেড়ে যাওয়া ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড় বাড়তেছে, বিশেষ করে বয়স্ক, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম। ঠাকুরগাঁয়ে পঞ্চম দিনের মতো শৈত্যপ্রবাহে হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কুয়াশায় আচ্ছাদিত শহরগ্রাম। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। মৌলভীবাজারে শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। দুর্ভোগে রয়েছে চা শ্রমিক ও দিনমজুররা। শীতের কারণে অনেক কষ্টতে আছি। সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য করে, কম্বল দেয়, তাহলে অনেক ভালো হবে। ময়মনসিংহ বেড়েছে শীত। ঘন কুয়াশা ও শীতে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতের কোনো কাগজ নাই, আমি বসতে চাই, তারপর সকালে কাগজ খাই, আমি একটা কম্বল পাইলাম না। ঘুমাইতাম পারি না, থাকতাম পারি না,
কম্বল নাই মোড়া। এদিকে ঘন কুয়াশায় শুক্রবার রাত 11টা থেকে প্রায় 9 ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের কিছু এলাকায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে 7 এবং 8 তারিখের দিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ইলশেগুড়ি বৃষ্টি বা অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে। সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকার পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং খুলনা বিভাগের এই তাপমাত্রা কমতে শুরু করবে আগে, এবং সেখানে দ্বিতীয় সপ্তাহের শুরুতে থেকেই আমাদের এইসব অঞ্চলে একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নতুন করে আবার শুরু হতে পারে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ফরিদপুর ও লক্ষ্মীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করছেন চাষিরা। খরচ কম আর অন্য ফসলের চেয়ে বেশি উৎপাদন হওয়ায় আগ্রহ বাড়ছে সরিষা চাষে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপন ও লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া হলুদ রঙের সরিষা ফুল, মাঝে মাঝে বাতাসের দোল, এ দৃশ্য মন কাড়ে সকলের। ফরিদপুর সদর সহ 9 উপজেলায় সরিষার আবাদ হয়েছে। ধানের পর একই জমিতে সরিষার আবাদ করছে কৃষকরা। এরই মধ্যে সরিষার ফুলে ছেয়ে গেছে মাঠ। অপরূপ এ দৃশ্য দেখতে আসছেন অনেকে। প্রতি বছর এখানে আসি বন্ধু বান্ধব মিলে ঘুরতে। সারা চকে শস্য বেশি, আবাদ ভালো। এবার শস্যের ফলন খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগতেছে। গত মৌসুমে সরিষার ভালো ফলনে এবারও আগ্রহী হয়েছে কৃষক। সরিষার আবাদে বীজ, সার, সেচ সহ একর প্রতি খরচ হয়েছে 8 থেকে 10 হাজার টাকা। প্রতি মন সরিষা বিক্রি হয় 3 হাজার টাকা। 6-7 মন করে বুঝে পাবো, তোমার 10 গেল। ফলন ভালো দেখে এইবার কি হবে দেখা যাচ্ছে ভালো। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যমাত্রা কিছুটি কম হলেও আমরা অন্যান্য ফসলের সারপ্লাস উৎপাদন হবে বলে আমরা মনে করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 14,660 হেক্টর। লক্ষ্মীপুরে চলতি মৌসুমে 520 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। বিশেষ করে সদরের চরাঞ্চলে বেশি আবাদ হয়েছে। কৃষকরা জানান, প্রতি একর জমিতে সরিষা চাষে খরচ পড়ে 5 থেকে 6 হাজার টাকা। সরিষা বিক্রি করে আয় করা যাবে 18 থেকে 20 হাজার টাকা। সার ফসফেট দিয়ে থুয়ে এলে আর শস্য হালাই থুয়ে এলে হয়ে যায়, আর কোনো খরচা নেই। সরিষাগুলো বনে তাহলে শুধু চাষ করতে হয়, তার এরপরে বীজ বনে দেয়, আর কোনো কাজ নাই। পরবর্তীতে রবি ফসলের ঠিক আগে আগে এটা উঠে যায়। পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার কারণে কৃষক সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। আশা করছি যে আমাদের প্রায় পুরোটাই এই বছর আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ফলনের দিক দিয়ে এই বছর সরিষার ফলন অত্যন্ত ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে, জাতীয় দলে খেলার ইচ্ছে নেই তামিমের, সাকিব মাশরাফিকে দেখে রাজনীতির শখ মিটে গেছে আফ্রিদির। সন্ধ্যার 21 সংবাদে ভারতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। বিচার বিভাগীয় 50 কর্মকর্তা ভারতের ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন। ভারত সরকার বহন করবে এই প্রশিক্ষণের যাবতীয় খরচ। পঁচাত্তর থেকে শিক্ষা নিলে 24 এসে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে কোনো হত্যাকাণ্ডই সাবেক প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া হয়নি।
নির্মমভাবে দমন করা হয় ভিন্নমত পোষণকারীদের। আওয়ামী লীগ সবসময় শেখ মুজিবকে বড় করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান অস্বীকার করেছে বলেও এ সময় মন্তব্য করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। যারাই মত প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগ এর সমর্থক নন, কোনো ভিন্ন মত প্রকাশ করেন, সাধারণত ব্যাপকভাবে তাদেরকে কারাগারে বন্দী করা হয়। এই গুম, হত্যা এটা অনেক বেশি হয়েছে। শেষ করছি চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনার শেষ বিদায়ের খবর জানিয়ে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বাদ জোহর অভিনেত্রীর প্রথম জানাজা হয় এফডিসিতে। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানান চলচ্চিত্র ব্যক্তিত্বরা। পরে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে অন্তিম শয়নে শায়িত হয় চিত্রনায়িকা অঞ্জনা। মুফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ভেতরে লাশবাহী একটি গাড়ির চারপাশে উৎসুক জনতার ভিড়। মুখগুলো ভীষণ কষ্টের, চোখ অশ্রুসজল, কারণ গাড়ির ভেতরে প্রিয় নায়িকা অঞ্জনার নিথর দেহ। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন অঞ্জনা। একই বছর অঞ্জনা অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা। এ ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। ওকে ছাড়া আর কাউকে স্বামীত্বে বরণ করে আমি কলঙ্কিনী হতে পারবো না। এরপর একে একে অভিনয় করেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার সহ অনেক ছবিতে। তিনি হয়ে ওঠেন দর্শক নন্দিত জনপ্রিয় অভিনেত্রী। কয়েকদিন আগে অসুস্থ হলে টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা। আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় 1 জানুয়ারি রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন শিল্পী ও শুভানুধ্যায়ীরা। সবসময় হাসি খুশিই থাকতো, মানে কখনো দেখতাম না যে ও অসুস্থ। সত্যি তিনি তো কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, বিভিন্ন বাসচাষ থেকে শুরু করে আরও কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। অঞ্জনাকে হারিয়ে নির্বাক আপনজনেরাও। এত মিশুক, এত ভালোভাবে ব্যবহার করতো, কিন্তু আমি বলবো না, আপনারা সবাই বলবেন, আমার মার কথা তো আমি। এখানকার মানুষের মতো আমাদের পরিবারের জন্য প্যাথেটিক, আমরা একজন আমাদের গার্জিয়ান হারিয়েছি। বাদ জোহর অঞ্জনার প্রিয় কর্মস্থল এফডিসিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। পরে চ্যানেল আইয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি বাংলাদেশের, সবাইকে মিলিটারি ট্রেনিংয়ের পরামর্শ। যুক্তরাজ্যে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ, সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রত্যাশা। গত বছর দুর্ঘটনায় 9,000-এর বেশি মানুষ নিহত, সড়কেই গেছে 8,500 প্রাণ। ফ্যান্টাসি থেকেই আত্মীয়ের গয়না চুরির পরিকল্পনা, 32 ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার 2। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।